कहीं पे निगाहें कहीं पे निशाना, कहीं पे निगाहें कहीं पे निशाना, जीने दो जालिम बनाना दीवाना, कहीं पे निगाहें कहीं पे निशाना। वेलकम टू टॉक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে যে গানটা গাইলাম একদম পুরনো যুগের, একদম ওল্ড রেট্রো সং, বাট সেই গানের মাধুর্য, সেই গানের কথা, লিরিক্স এতই সুন্দর। সত্যি কথা বলতে চিন্তা করে দেখুন, কাহি পে নিগাহে কাহি পে নিশানা, মানে কোনো একটা কি বলতে চাইছো আর কি বলছো, মানে ডাবল মিনিং, তাই না? তো সেই ডাবল মিনিং আজকে কিছু কথা এখন বলছে। কে বলছে? আমাদের টিন। তো সেই জন্যই আজকে গানটা ওকে ডেডিকেট করে আজ ভিডিওটা শুরু করলাম। এই গানটা টিনের জন্য, যে কাহি পে নিগাহে কাহি পে নিশানা, কোনটা মানে কাকে টার্গেট করে কাকে ছোড়া হচ্ছে, কাকে ইঙ্গিত করা হচ্ছে। তো যাই হোক, টিনের ভিডিও, আগের দিনের ভিডিওটাও দেখেছিলাম, কিন্তু সেটা নিয়ে কোনো কথা বলা হয়নি। তো আগের দিনের ভিডিওর যেটা আর কি টাইটেল ছিল, এবার নিজের বাড়ি যাওয়ার পালা, সবাইকে নিমন্ত্রণ রইল। তো নিমন্ত্রণ রইল, তো যাই হোক, সবাইকে নিমন্ত্রণ করেছে যখন, তার মধ্যে সবার মধ্যে আমিও পড়ি। তো সেটা ওর নিমন্ত্রণ রক্ষা করতে যাব কি যাব না সেটা আজকে জানিয়ে দেবোক্ষণ, ঠিক আছে? তো যাই হোক, যেটা হচ্ছে কি নিজের বাড়ি। তো এই যে দেখুন, প্রথম যখন ও এই ফ্ল্যাটটা সম্পর্কে বলেছিল, কিন্তু আমি বললাম যে ও কিন্তু নিজে লিখেছিল যে নিজের জন্য নতুন বাড়ি কিনলাম, তারপর সেটা সবার কথা শুনে কমেন্ট বক্স ফলো করে ও সেটাকে নিলাম বানিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এখন নিজের বাড়ি। আচ্ছা, ভাড়া বাড়ি কি নিজের বাড়ি কখনো হয়? নিজের বলতে কি মনে করি আমরা? নিজের বলতে আমরা কোনটাকে বুঝি? যে যেটার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমার থাকবে, সেটাই আমার নিজের। সবচেয়ে বড় কি জানেন নিজের বলতে? যেটা আমরা ইকোনমিক্সের ভাষায় বুঝি, সেটা হচ্ছে যদি কোনো বস্তু, সেটাকে তোমার যদি বিক্রয় করার অধিকার থাকে, তবেই সেটা তোমার নিজের। মানে আমি বস্তুর কথা বলছি, কিন্তু এখানে আবার মানুষ বলবেন না, বুঝবেন না, কারণ ইকোনমিক্সে মানুষ নয়, এখানে তার জিনিসপত্র, সেসব জিনিস অর্থনীতিতে বোঝানো হয়। তো সেক্ষেত্রে নিজের বলতে সেটাই, যে জিনিসটা আমার বিক্রি করার অধিকার আছে, সেটাই আমার নিজের। তো ওই যে ফ্ল্যাট বাড়িটা, ওটা কি ও কাউকে হস্তান্তরিত করতে পারবে? পারবে না। তো তার মানে ওটাও নিজের বাড়ি কি করে হলো? তো শুধুমাত্র এই ক্লিকবেট, মানুষকে অন্যরকম ভাবাচ্ছে, অন্যরকম যাতে মানুষ চিন্তা করে, নিজেকে সুপিরিয়ারের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের টাইটেল দিচ্ছে। যে একটা মেয়ে, সবাই এটা শুনেই মেয়েটা, সবাই যেরকম আগেও বলেছিল যে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজের পায়ের তলার মাটি শক্ত করেছে, এইগুলো নিজের অ্যাচিভমেন্ট বোঝানোর জন্য আর কি এই কথাগুলো ও বলেছে। আর তার ওপর শুধু তাই নয়, যাদের সাথে 5 বছরের সম্পর্ক ছিল তাদেরকে আর কি জাস্ট পিঞ্চ করা, যে এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, তার মানে এখানে আমি যা খুশি তাই করতে পারি। ওর পিঞ্চগুলোর মধ্যে এরকমই ইঙ্গিত। ও মানে এই যে বললাম কাহি পে নিগাহে কাহি পে নিশানা, নিশানাটা এটাই করছে যে এটা আমার নিজের বাড়ি, আমি যা খুশি তাই করতে পারি। আমি এর আগেও আপনাদের বলেছিলাম যে যা খুশি তাই কিন্তু কেউই করতে পারে না। আমি এর আগেও বুঝিয়েছিলাম যে এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, যে মুকেশ আম্বানি, উনি মালিক, তা বলে কি মানে একটা মাসে পুরো যে টাকাটা রোজগার হচ্ছে, উনি কি পুরো সে টাকাটা খরচা করে দেওয়ার ওনার পুরোপুরি অধিকার আছে? না, উনিও কিন্তু স্যালারি ড্র করেন। এরকমই প্রত্যেকটা বড় বড় মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো আছে, সেখানে মাথা যেই হোক না কেন, মালিক তো এখন মালিক কথাটাও উঠে গেছে, কথাটা অন্যরকমভাবে বলে, কেউ সর্বোচ্চ পদ যে, সেটাকে মালিককে সেই পদটাই দেওয়া হয়, একটা যেহেতু বোঝানোর জন্য যে আমিও তোমারই মতো এই কোম্পানির জন্য কাজ করছি, হতে পারে আমি মালিক। তো এই জন্যই এই কথাগুলো বোঝালাম, মানে বললাম শুধুমাত্র বোঝানোর জন্য যে সেও কিন্তু স্বেচ্ছাচারিতা করতে পারে না। আজকে আপনার বাড়ি আছে, আপনি নিজের পয়সা খরচা করে বাড়ি তৈরি করেছেন, তা বলে যদি আপনি মনে করেন রাত 10টা 11টার পরে গাগা করে যে ডেসিবেল মাত্রা, যেটা নির্ধারিত ডেসিবেল মাত্রা শব্দের, সেই মাত্রা ছাড়িয়ে জোরে গান চালিয়ে পার্টি করবেন সারা রাত ধরে, পারবেন না। একদিন হয়তো করলেন, পাশাপাশি লোক বুঝলো, সেকেন্ড দিন যেই করবেন, ওই প্রথম দিনেই কিন্তু দেখবেন সেরকম যদি প্রতিবেশী পান কপাল জোরে,
তাহলে সে সঙ্গে সঙ্গে থানায় বলে দেবে, ফোন করে দেবে যে এই দেখুন এরকম বাড়িতে রাত 10টার পর এই তীব্র স্বরে গান চালিয়ে পার্টি হচ্ছে, সঙ্গে সঙ্গে চলে আসবে আপনার বাড়িতে পুলিশ। এটা হয়। আপনি বাড়ির মালিক বলেই আপনি যা খুশি তাই করতে পারেন না, নুইসেন্স করতে পারেন না। তো সেক্ষেত্রে ও যেভাবে ওই বাড়িতে ছিল, প্রত্যেকটা শ্বশুর বাড়িতেই প্রত্যেকটা মেয়েকে সেরকম একটা ডেকোরাম মেনটেন করতে হয়, যেরকম কিনা চাকরির ক্ষেত্রে যে কোনো সমাজে চলতে গেলে যে কোনো জায়গাতেই আমাদের একটা ডেকোরাম মেনটেন করতে হয়। তো সেটার বাইরে আমরা কেউ নই, যেহেতু আমরা সমাজে বসবাস করি। যদি সমাজ ছেড়ে দিয়ে একটা বনে গিয়ে বাস করতাম সেটা আলাদা, তখন বনের যে জঙ্গলের যে রাজত্ব, জঙ্গলের যে নিয়মকানুন সেরকমভাবেই হতো। সেখানে এসে একটা বাঘ এসে আমাকে খেয়ে নিলেও কিছু বলার নেই, বাঘের শক্তি বেশি, আমাকে খেয়ে নিয়েছে, সেখানে আমাকে কেউ প্রোটেক্ট করতে আসবে না। কিন্তু আমরা সমাজে আছি, আমাদের থেকে যদি কেউ শক্তিশালী কেউ আমাদের ওপর অন্যায় করে, সঙ্গে সঙ্গে আমরা যারা আইন কানুন বিধি সব কিছুর সঙ্গে সঙ্গে আমরা যারা আইন রক্ষার্থে যারা রয়েছে তাদের দ্বারস্থ হব, তাই না? এই কথাগুলো বোঝানোর জন্য বললাম, যেহেতু আমি ভালো করে বুঝতে পারলাম যে ও এই পিঞ্চটা করতে চাইছে সন্দীপ আর তার ফ্যামিলিকে, যে এবার আমার নিজের বাড়ি, এবার আমি যা খুশি করতে পারি। নো, তার উপর এটা একটা ফ্ল্যাট বাড়ি, সেখানে তো আরও অনেকে শুনলাম রয়েছে। তো এটা যদি ওর নিজের কেনা বাড়িও হয়, সেখানেও ও যেটা সমাজ বিরুদ্ধ কাজ সেটা করতে পারবে না। আর ভাড়া থাকলে তো আরোই নয়। ভাড়াতে হলে খুব তাড়াতাড়ি হয়, সুবিধা হয়, তাদের 1-2 মাসের নোটিশেই তুলে দেয়। যে তারা যদি মনে করে, যারা পাশাপাশি আছে তারা যদি মনে করে যে এখানে এমন কিছু হচ্ছে যেটা হওয়া উচিত নয়, তারা সবাই মিলে মিটিং করবে, দরকার পড়লে ক্লাবকে মাঝখানে ইনভলভ করবে, সবাই পাড়ার মাথারা বসে আলোচনা করে বলবে যে না, আপনারা যেরকমভাবে জীবনযাপন করছেন সেটা আমাদের এই পাড়ার এই সমাজ বিরুদ্ধ, আপনারা ভাই এখান থেকে উঠে যান। আর যদি বাড়ির মালিক হয় সেক্ষেত্রেও তাই, যদি তারা দেখে এরকম কিছু, তারা কি করবে, বলবে যে যান বিক্রি করে দিন। তো যাই হোক, সেখানে টিন টাইটেল নিয়ে বললাম। তো ভিডিওর শুরুতেই দেখালো কি না, গাছগুলো, ওই যে গাছগুলো ওর মাই তো যত্ন করে লাগিয়ে দিল। মাটিটা অবশ্য নিজে হাতে ভালো করে মেখে সার দিয়ে তৈরি করেছিল। ওর মা তার মধ্যে এসে গাছটা লাগালো, মেয়ে সুন্দর করে রাস্তা তৈরি করলো, মা সুন্দর করে গাছ লাগিয়ে দিল। সব একেবারে নিজেদের মধ্যে হচ্ছে, ভীষণ ভালো ব্যাপার। তো সেখানে বললো গাছগুলো না, আমার মনে হয় এই যে ছায়ার মধ্যে রাখা হয়েছিল, তারপর অল্প অল্প একটুখানি রোদ পেয়েছে, ঠিক আছে, অল্প রোদ পেয়েছে, ঠিক আছে, বেশি রোদ পেলে না তাহলে নষ্ট হয়ে যেত। হ্যাঁ, বেশি রোদে না দাঁড়ায় না, সত্যি কথা। এই জন্যই শুনছি যে টিনের ফ্ল্যাটে দিনে দুপুরে কেউ থাকে না। আমার মনে হয় দিনে দুপুরে প্রবলেম, ওই বেশি রোদ পড়লে প্রবলেম। শুনলাম নাকি রাতের আলোয় থাকে, কে যেন শুনেছি রাতের আলোয় থাকে। ওদের ওখান থেকেই পাশাপাশি থেকে খবর এসছে ওপেন সূত্রের মাধ্যমে। তো বলতে কোনোই বাধা নেই, শোনা কথা যে ওদের ওখানে দিনের বেলা কেউ থাকে না তালা ঝোলে, আর রাতের স্বল্প আলোতে কেউ একজন ওখানে থাকে। তো বুঝতেই পারছি যে টিন যেহেতু বলে দিল রাতে মানে অল্প আলো দরকার, কারণ হচ্ছে গিয়ে নাহলে দাঁড়ায় না ঠিক মতো। তো ওর গাছও দাঁড়িয়ে গেছে, আর ওখানে যে লাইট জ্বালিয়ে দাঁড়ায়, লাইট জ্বালিয়ে যে রয়েছে সেও মনে হয় দাঁড়িয়ে গেছে। তো সেখানে দেখলাম গাছগুলো সব ঠিকঠাক হয়ে গেছে, বুঝতেই পারছি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হবে। তো তারপরের দৃশ্য দেখালো কি, যে বাজার হচ্ছে। বাজার ওর বাপি দেখলাম 4টে না 5টা ছোট ছোট করলা নিয়ে এসে বলছে এটাতে হবে। আন্দাজ করতে পারছে না আসলে, কয়েকজনের জন্য রান্না করা অতটাও আন্দাজ করতে পারে না। তবে ওইটুকু যা দেখলাম, আমি তো প্রথম দেখাতেই বুঝে গেলাম যে এরা যা এতজন মানুষ, এটা মানে এই দিয়ে যদি ভাজা হয় তাহলে তো খুঁজেই পাওয়া যাবে না। সত্যিই তাই, যখন পরে ভাজাটা দেখালো তখন দেখলাম ওটার নামেই উচ্ছে ভাজা, ভেতরে ভর্তি আলু, শুধু আলু, আলু দিয়ে ভরিয়ে রেখেছে, আলু উচ্ছে ভাজা। তো যাই হোক, আর একটা জিনিস দেখলাম, একটা না দুটো ভিডিওর মধ্যে দেখলাম, অশুভ শক্তি, অশুভ শক্তি যে আমার ব্লগ কত ভালো করে দেখে বুঝতে পারলাম। দুটো জিনিস, দুটো রেসিপি আইডিয়া মানে দেখেছে হয়তো, সেখান থেকে দেখে ওনারও মনে হয়েছে এটা তো করা যায়। কারণ আমি যেদিন দেখলাম আমার ব্লগে আমি কুমড়োর ছকা করেছিলাম, তার 2 দিন পরের ব্লগেই ওনাকে দেখলাম আলু কুমড়ো দিয়ে ওরকম সেম তরকারি করছেন। আর তারপরে এখন সয়াবিন দিয়ে ডিমের ঝোল। তো যাই হোক, অশুভ শক্তি সেদিন দেখলাম যে রান্না করছে, মন দিয়ে কড়াইয়ের মধ্যে ভেতরে ঢুকিয়ে দিয়েছে,
ক্যামেরা, তারপরেই পেছন থেকে মেয়ে যেই ডেকেছে চমকে উঠেছে, মেয়েও আবার বলছে চুপ 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 চুপ, ব্লগ হচ্ছে ব্লগ হচ্ছে। তো হ্যাঁ ঠিক আছে, বাড়ির মধ্যে ব্লগগুলো ঠিক আছে, খুবই ভালো কথা, কিন্তু কোনো প্রশাসনিক জায়গায় যেগুলো, যে জায়গার কিছু গোপনীয়তা থাকা দরকার আমাদের জন্য, আমাদের সাধারণ মানুষদের জন্য, কারণ আমাদের এই সাধারণ মানুষদের মধ্যেই কিন্তু অপরাধীরা লুকিয়ে রয়েছে। কোনো অপরাধী কিন্তু মায়ের পেট থেকে অপরাধী হয়ে জন্মগ্রহণ করে না, এই সমাজে থেকেই সে অপরাধী হয়। তো আমাদেরই মতন মানুষদের মধ্যে থেকেই তো অপরাধী হবে। তো সব কিছু কিন্তু প্রশাসনের সব কিছু দেখিয়ে দেওয়া উচিত না, যেটা আমার খারাপ লেগেছে। আর আমার মনে হয় হয়তো উনি আমার এই কথাটা শুনেছেন, আমার এই ভিডিওটা হয়তো উনি দেখেছেন, আর দেখে বুঝে হয়তো উনি এই ভুলটা যেটা উনি করছিলেন সেটা করবেন না। হ্যাঁ, বাড়িতে ব্লগ, এই তো মেয়ে এবার চলে যাচ্ছে, সবই তো এবার ওদেরই ওপর, ওরা যা খাওয়া দাওয়া করবে, যা করবে না করবে, সেই সমস্ত কিছু ওদের বাড়ির কাজকর্ম। ওনার বৌমা আছে, সুযোগ্যা বৌমা, যারা মানে খুব অল্প সময় যে কিনা সব শিখে নিয়েছে। তো ভাগ্যিস, খুবই ভালো একটা দিকে, এই যে সন্দীপদের বাড়িতে 5-5টা বছর কাটানোর পর মেয়ে যেটা সাথে করে নিয়ে এসছে, যেটা সাথে করে নিয়ে আসতে পারতো সেটাকে তো ছেড়ে এসছে আর কি, আমাদের ওর নিজের সন্তান। কিন্তু তার ছাড়া যে জিনিসটা সত্যিকারেরই দরকার জীবনযাপনের জন্য, সেটা হচ্ছে ফেস ভ্যালু আর এই স্কিলস। সেই স্কিলসগুলোর মধ্যে কি, যে কীভাবে ব্লগ, যে ব্লগের মধ্যে কিচ্ছু দেখার মতো নেই, তাও কিভাবে সেগুলোকে বেচতে হবে, এই মার্কেটিং পলিসিটা এই দর্শকদের নারীটা খুব ভালো করে বুঝে গেছে যে ঠিক কি লিখলে লোক আসবে। তো যাই হোক, ওই দেখেই বুঝে গেলাম যে রান্নাবান্না ওই রান্না ওইটুকুতে হবে না। আজকে যখন রান্নাগুলো দেখাচ্ছিল, মানে রান্না কি হবে সেগুলো দেখাচ্ছিল, ওর বাপি যখন মানে কড়াইয়ের মধ্যে মোবাইল ঢুকিয়ে দিয়ে শ্যুট করছিল, তখন দেখালো। আমি আগেই বলেছিলাম, ওই উচ্ছেটা দেখেই বুঝেছি, করলাটা বা উচ্ছেটা যা হোক, যে ওইটুকু করলাতে কিচ্ছুই হবে না এদেরকে। কিন্তু যখন কিনছিল, ওর মাকে কিন্তু বললো একবার, ওর বাপি দেখিয়ে নিল যে এই কটাতে হবে। ওর মায়ের আসলে মন তো অন্যদিকে, ওর মার কোনো কিছুতেই মন নেই, এখন সারাক্ষণ শুধু রিলসের দিকে মন। তো ভালো করে না দেখেই বলে দিল যে হ্যাঁ ও হয়ে যাবে। তো তার ওই আলুর দেওয়ার পরিমাণ দেখেই বুঝতে পারলাম যে কতটা হয়ে যাবে। তো ওনার অর্থে কোনো গায়ে নেই। তো আজকে দেখলাম যে পাঙাশ মাছ, তো পাঙাশ মাছটা প্রথম যখন দেখালো তখন টিন বললো যে আজকে পাঙাশ মাছ এসছে, তখন নুন হলুদ দিয়ে মাখানো হচ্ছিল। তো তারপর দেখলাম যে টিন আজকাল দেখছি খুবই পুজো করছে। ব্যাপারটা কি, পুজোর যে সুফল সেটা বুঝতে পারছে, কারণ এই যে সন্দীপকে দেখছে না নিষ্ঠা ভরে পুজো করতে বজরংবলীর। তো সন্দীপের ওপর যে বিপদ আপদ সেগুলোর জন্য বজরংবলীকে সাথে নিয়েছে। আর এর তো দরকার পয়সা, মানি আপনা সপনা, মানি নো হানি। তো সেই জন্য ও আর বেশি করে ধনের দেবী লক্ষ্মী বৃহস্পতিবার দিনকে একেবারে মায়ের পা ধরে ঝুলে পড়ে, মা গো মা, আমি যে কি ভেবে এসেছিলাম গো মা, বিশ্বাস করো, ভেবেছিলাম আমাকে রাজরানী করে নিয়ে রাখবে, আমাকে আর কোনোদিনও এই পোড়া ক্যামেরার সামনে মুখই দেখাতে হবে না। সেইখানে মা গো মা, আমি কি ভুল করেছি গো, এখন তো আমাকে ভাত কাপড়ের দায়িত্ব নিতে হচ্ছে, একজনের না অনেকজনের, আমার প্রচুর পয়সা লাগবে মা গো, প্রত্যেক বৃহস্পতিবার আমি তোমার চরণে হত্যে দিয়ে পড়ে থাকবো, নিষ্ঠা ভরে পুজো করব, মা তুমি আমাকে পয়সা দাও, পয়সা। তো এই জন্য দেখি যে আজকাল পুজো দিচ্ছে খুব। যখন বাতকুল্লার বাড়িতে ও থাকতো, ওকে অতটাও পুজো দিতে দেখা যেত না। তো যাই হোক, তারপর সেখান থেকে পুজো টুজো দিয়েছে, সেটা দেখালো, দেখিয়ে তারপর যখন নামলো, তারপর গেল বললো পাঁপড় ভাজবো। তো এদিকে আমাদের ধানি লঙ্কা কিন্তু এখন যেহেতু ওর বরই বরাতটা নিয়ে এসছে এই ভাজ করার স্কুল ড্রেস, তো সেই জন্য ও আগে মানে বরকে সাপোর্ট করছে, বরকে সাপোর্ট করে তারপর যদি কোনো এনার্জি বেঁচে থাকে তাহলে ও সংসারে হয়তো সেটুকু কন্ট্রিবিউট করবে। তাছাড়া ওর এখন বরের কাজটাই ওর কাজ। তো সেই জন্য দেখলাম বেশ করে ভাজ করছে, কারণ পয়সাটা তো ওর হাতেই আসবে না, মানে আমাদের লাইফার হাতেই তো পেমেন্টটা ঢুকবে। তো সেই জন্য ওর কাছে ওর বরের কাজটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আর এদিকে আমাদের ঠাম্মিও কিন্তু বসে থাকা ছেড়ে উঠে দাঁড়িয়ে ভাজ করছেন। তো আমি একটা জিনিস চিন্তা করছিলাম যে ওনার মনে হয় কোমরের আর পায়ের সমস্যা আছে, তো ওনাকে মানে অতটাও না করানো উচিত ছিল,
যাই না, ওরা আমার মারছে, মার্সির দরদ বেশি হওয়ার কোনো দরকার নেই। আবার ওরাই বলে বেশি আমাদের ঠামি, আমরা বুঝে নেব, তো সেই জন্য দরকার নেই, তো ওদেরকেই বললাম বুঝে নেওয়ার জন্য। তো তারপর দেখলাম মাছের ঝোল রান্না হবে, পাঁপড় ভাজা হয়ে গেল যখন, তারপর আসলো খেতে। তো যখন রান্নার কথাটা বলছিল তখনই টিন বলছিল যে আমি পাঙাশ মাছ আমার অতটা ভালো লাগে না, তো ভেবেছিলাম বাপিকে বলবো যে আমার জন্য একটা ডিম এনে দিতে। তো আমি শুধু অবাক হয়ে যাই যে যাদের বাড়িতে ফ্রিজ রয়েছে তাদের বাড়িতে যখন ডিম খাওয়া হয় তখনই ডিম আনা হয়, মানে এক্সট্রা 5-6টা ডিম ফ্রিজে রেখে দেওয়া হয় না? এমার্জেন্সি তো হতে পারে মানুষের, যেমন অনেক মানে ওদের বাড়িটা যেরকম যে জায়গায়, আশেপাশে তো স্ন্যাক্সের দোকান এইসব কিছু তো নেই, যেমন শহরে সব কিছুই অ্যাভেলেবেল আছে। আজকে সুইগি জোম্যাটো আছে, আজকে আমাদের বাড়িতে কেউ আসলে নিজের হাতে বানিয়ে না দিতে পারি, অন্তত সুইগি জোম্যাটো থেকে অর্ডার দিয়ে কোনো রেস্টুরেন্ট থেকে খাবার আনতে পারবো। তো আমাদের বাড়িতে মজুদ থাকুক না থাকুক, ওদের তো উচিত একটু ডিম টিম রাখা, কোনো একটা বাই চান্স আত্মীয় এসে গেলো বা কেউ এসে গেলো, একটা ডিম ভেজে দেয় অন্তত। আমাদের আগে যে মানে দেখতাম কারোরই বাড়িতে, যারই বাড়িতে যেতাম, কিছু না হোক তার বাড়িতে একটা করে ডিম ভাজা আর হচ্ছে গিয়ে চা, যেই বাড়িতে দিত না, বিশ্বাস করুন কি বলবো, ভাবতাম মানে কারোর বাড়িতে গিয়ে ভাবতাম যে এদের বাড়িতে ডিম দেবে তো, বা কী দেবে, বা অনেকের বাড়িতে অনেক কিছু ভালো ভালো, কেউ সিঙ্গারা, হ্যাঁ, কেউ আর কি ফিশ ফ্রাই, এই সমস্ত থাক, দরকার নেই, এগুলো আমার ব্লগ চ্যানেলের জন্য থাক। তো সেই আমার অনুভূতি শেয়ার করব। তো এইরকম তো রেখে দেওয়া যায়, তো সেখানে মেয়েটার জন্য একটা ডিম পর্যন্ত নেই। যখন পাঙাশ মাছ আনা হয়েছে, মেয়েটা ভালোবাসে না, মেয়েটার জন্য একটা ডিম আনা যায়নি। এই জিনিসটাই যদি সন্দীপদের বাড়িতে হতো, যখন ও ভাত খেতে বসেছে তখন ওর মা ওকে বলেছে খেয়ে নে একটা পাঙাশ মাছ, কিছু হবে না, কিছু হবে না, মা বলেছে, তাই জন্য মেয়ে পাঙাশ মাছ নিয়ে বসেছে, নিয়ে বলছে কিছু হবে না। এইটাই যদি সন্দীপের মা করতো, পরবর্তীকালে গিয়ে বলতো যে আমার ওপর অত্যাচার হয়েছে, যে মাছটা আমি খাই না সেই মাছটা আমাকে জোর করে খাওয়ানো হয়েছে, জোর করে খাওয়ানো হয়েছে, এই জিনিসটাই কিন্তু বলতো। এটাই হয়, এইটাই হয়, এটা বুঝুন। যারা কিনা ওকে বলছেন যে ওদের বাড়িতে ও শুধুমাত্র পান্তা ভাত খেত, সন্দীপদের বাড়িতে পান্তা ভাত খেয়ে সারা মেয়েটা 5টা বছর কাটিয়েছে, যারা এই কথাটা বলছেন আর যে যারা এই কথাগুলো বিশ্বাস করছেন, তাদেরকে একটু বলি যে প্লিজ এতটা নিজেদেরকে বিকিয়ে দেবেন না। আজকে এই কন্ট্রোভার্সি আজ আছে, কাল নাও থাকতে পারে, দর্শক নাই খেতে পারে, কিন্তু আপনার চিন্তাধারা যদি এরকমভাবে থাকে যে গোলামির চিন্তাধারা, দর্শক আপনাদেরকে নেবে না, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। যদি এটা সন্দীপদের বাড়িতে হতো তাহলে দেখতেন, বলতেন, সবাই বলতো যে অত্যাচার হচ্ছে, মেয়েটা অত্যাচারিত হচ্ছে। তো সংসারে থাকতে গেলে, যে কোনো সংসারে থাকতে গেলে অ্যাডজাস্ট করতেই হয়। আজকে মাছ হয়নি, যে মাছটা হয়েছে সেই মাছটা হয় রিজেক্ট করতে হবে, খাবো না, একটা দিন মাছ খেলাম না, তার সাবস্টিটিউট কিছু থাকলো, না হলে শুধু আলু ঝোল দিয়ে ভাত খেয়ে নাও। রোজ রোজ তো মানুষের এটা হয় না, এক দিন হতেই পারে, কিন্তু মানুষ দ্বিচারিতা করে দেখে সেটাই খারাপ লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর টিন যখন আবার ভিডিওটা শুরু করলো, মানে ক্যামেরা যখন হাতে নিল, তখন দেখলাম মাথা ভর্তি অমৃতাঞ্জন, বা যাই হোক জল মতো কিছু ছিল, বললো সারা মাথায় অমৃতাঞ্জন দিয়েছি, আর খুব জানি না কেন মাথা খুব ব্যথা করছে, একটু শুয়েছিলাম। তো মাথা ব্যথার আসল কারণটা বলি, কারণ এই ফ্ল্যাট নিয়ে যে চাপার উত্তর চলছে, সেই জন্য ফ্ল্যাট মালিকও ওকে বারবার করে ফোন করছে। তারপর কিনা ওর বন্ধু, আমাদের ফোকলা কাকার ছেলে, তাকে দেখা গেছে যখন মাথা এড়ানো করছিল, তখনই একদম ওদের বাড়ির গেটের সামনেই সাদা একটা জামা পরে সে দাঁড়িয়েছিল, আর শুধু তাকে মানে তার মুখটা অন্ধকারে না দেখা গেল, তার গলার স্বর শোনা গেছে ও কারোর সাথে ফোনে কথা বলছিল। আর এদিকে যে ও অন করে শ্যুট করছে, হয়তো সে খেয়াল করেনি বা ভেবেছে অন্ধকারে আমাকে তো দেখা যাবে না, যা সুন্দর গায়ের রং, অন্ধকারে মিশে যাবে, তো সেই জন্য ও আর চাপ নেয়নি যে দূর থেকে আমাকে দেখে নেবে মানুষ। ও জানে যে আমি এই অন্ধকারের মধ্যে মিশে যাব, আমি এরকম, আমার ক্যারেক্টারটাই এরকম, আমি ভিখারিদের মিস্টার ইন্ডিয়া। তো যাই হোক, শুধু মিস্টার ইন্ডিয়ার মনে হয় জামার যখন কাঁচা হয়েছে তাতে মনে হয় একটু 2 ফোঁটা উজালা পড়ে গেছে, সেই জন্যই মিস্টার ইন্ডিয়ার জামাটা দেখা গেছে, মুখটা দেখা যায়নি, গলার স্বর শোনা গেছে, কথা বলছিল, বোঝা যাচ্ছিল। আর তারপরেই যখন চাটা বানাচ্ছে ওর বৌদি দেখছিলাম, তখন যা কাপ দেখলাম তাতে দেখে বুঝেই গেলাম অবশ্যই বাড়িতে এইচে। ফোকলা তুমি এইচো, তুমি ফোকলা কি খাবে বলো, কিভাবে এইচো? তো দেখলাম যে ওই যে দুপুরবেলার যে পাঁপড় ভাজা, সেগুলো পুরো নেতা হয়ে গেছে, ওই দিয়েই মনে হয় ফোকলাকে চা দিয়েছে, আমার তো তাই মনে হলো। তো ওই মাথায় যন্ত্রণা
এত কথা বলতে হয়েছে, এত কথা শুনতে হয়েছে, সেই জন্য ওর মাথা যন্ত্রণা হয়েছে। একদিকে বাড়ির মালিক, একদিকে দুজন কুদীপ্ত, হ্যাঁ, এক দাদা কুদীপ্ত, এক হচ্ছে বয়ফ্রেন্ড কুদীপ্ত। তো দুজন দুদিক থেকে বলছে, বলা যায় না, হয়তো কনফারেন্সে সবাই মিলে আলোচনা করেছে যে কি করে মুখ বন্ধ করে দেওয়া যায় এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো। তো সেই জন্য জানেন আপনারা, এক প্রদেশ্বরীকে লাগিয়ে দিয়েছিল আমাদের পেছনে হুড়কো দেওয়ার জন্য, খুব বড় বড় পাতলিং দেওয়ার জন্য। তাকে তো দেওয়া হয়েছে আচ্ছা করে, আচ্ছা করে দেওয়া হচ্ছে। নিজেরা নিজেদের কথা বাইরে করবে আর তারপর বলবে যে কেন বলছো, তাই না? তো যাই হোক, আশা করি উনি বুঝে গেছেন। উনি বুঝে গেলেই ওনার মঙ্গলার্থেই মানুষ নেমেছিল, এতগুলো কথা বলেছিল ওনাদের মঙ্গলার্থেই। সেটাকে অন্যরকমভাবে নিয়ে নিজেদের প্রয়োজনীয়তা, সেটা আগেই বলতে পারতো যে আমাদের প্রয়োজন আছে ভাই, আমরা দেব, ভাড়া দেব, তোমাদের দেখতে হবে না, যা হবে আমরা বুঝে নেবো, হয়ে যেত। সেখানে ওনার হাজব্যান্ড খোঁজ খবর নেওয়া, আসলে ভেবেছিল যে ফোন করেছিল, যদি এটাকে হাঁটিয়ে সে যদি নেয় তাহলে ভালোই হবে, তাহলে কোনো ঝামেলা হবে না। হ্যাঁ, সেরকম ভেবে যে ভাড়া হয়েছে, যদি কেনার লোক পেয়ে যাই তাহলে দেখি ভাড়াটার মধ্যে কি কি দোষ আছে, তাহলে সেই দোষগুলো দেখিয়ে আমি তুলে দেবো, দিয়ে বিক্রি করে দেবো। যারা মানে এরকম স্বার্থ নিয়ে চলে না, তারা নানান কিছু চিন্তাভাবনা করে। এটাই ওনার 10 রকমের কথাতে ওনার সম্পর্কে আইডিয়া করতে পারি। না হলে উনি তো একজন শিক্ষক, সে স্কুলে পড়ান বা বাড়িতে পড়ান, শিক্ষককে সেই জায়গায় দিই, শিক্ষকের আসন অনেক ওপরে, মা বাবা সবার ওপরে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর, তাই তো? তো যাই হোক, সেখানে উনি নিজের মানে স্থানটা নিজেই সেই স্থান থেকে নিজেকে স্থানচ্যুত করেছেন, আমরা কেউ করিনি। তো যাই হোক, তারপর বুঝলাম যে এই অমৃতাঞ্জন মেখে আর ওই আমাদের টিম আর ওই নেতা পাপড় খেয়ে আমাদের ফোকলা ভালোই বেশ ফন্দিপিকির এঁটেছে। তো তারপর দেখলাম ভাজ টাজগুলো যেরকম যা হওয়ার হচ্ছে, আবার একদল লুডো হয়ে গেল। অনেকদিন লুডো খেলা হয় না, মনে আনন্দ ছিল না, কি হবে অনিশ্চয়তা। তার মধ্যে যখন সব ঠিকঠাক হয়ে গেল, তো লুডোটা ভালোই খেলা হলো। তারপর কি হলো? তো যাই হোক, আজকে রাত্রে রান্নাটা যখন দেখলেন, আমি বলেছিলাম যে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করেছে, তো ওরা দিয়েছে আর কাঁঠালের আটি, আর আমি দিয়েছিলাম হচ্ছে গিয়ে ছোলা দিয়ে করেছিলাম, সেটা হচ্ছে গিয়ে কুমড়োর ছক্কা। তো ওইরকম সেম ধরনের তো রেসিপি আইডিয়াস আমরা একে অপরের থেকে নিই, ওদের থেকেও কোনো সময় যদি মনে হয় নেওয়ার আমিও নেব। তো যাই হোক, ওর বাপি রান্না করছিল, তো সেখানেও দেখছিলেন ওর মাকে বলেছে যে একটুখানি গরম করো, তো এমন গরম করেছে যে পুরো ঝোল শুকিয়ে দিয়েছে। কারণ যার মন একদিকে ফোনের দিকে রিলস বানাতে আর অন্যদিকে কড়াইয়ে তরকারি হচ্ছে, হয় কখনো চলে? ওর মাকে ওইসব আর কিছু করতে মানে বলাটাই বোকামি। ওর মা শুধু রিলস করুক আর মেয়ের সাথে যখন যেরকম দরকার তাহলে তাল মিলাক, তাহলেই হবে। নাহলে ওনাকে যে কাজই দেওয়া হবে সেই কাজেই, যে কাজটা একটুতে গ্যাস পোড়ালে হয়ে যেত, সেটাতে এখন কতটা গ্যাস পোড়াতে হচ্ছে। গ্যাস পুড়িয়ে শুকনো হলো, সেটার মধ্যে আবার গরম জল করা হলো আলাদা করে গ্যাস পুড়িয়ে, তারপর সেই গরম জল আবার তরকারির মধ্যে দেওয়া হলো, সেটাকে এবার ফুটিয়ে অ্যাডজাস্ট করতে হলো, কতগুলো গ্যাস অপচয় হলো। তো তাই না? তো যাদের সংসারে মন থাকে না, তাদের সংসারে জিনিসপত্রের অপচয়ই হয়। তো ওর মায়ের এখন মন নেই, তো ওনাকে এইসব কাজ কিছু না দিয়ে বরং নিজেরা করলেই হবে। তো যাই হোক, ওর বাপিকে বলছিল যে বাপি অনেকদিন বাড়িতে রয়েছো, এবার যাও, কালকে ডিউটি জয়েন করতেই হবে। ওর বাবা বলছিল ঠিক ঠিক ঠিক। যাই হোক, একটা জিনিস দেখলাম যে সামনে কয়েকটা ডিম রাখা আছে। তো আমার মানে ইনটিউশন, আমার অনুমান শক্তি যদি সত্যি ঠিক হয়, আর তার উপর যদি আপনারা ভরসা করেন, তাহলে বলে দিতে পারি যে এই যে আমাদের ফোকলা, সেই নিয়ে এসছে এই ডিমগুলো। টিনের সাথে এই যে যখন কথা হয়েছে, তার মধ্যে একটা কথা বলেছে হয়তো, আজকে দুপুরবেলা ঠিক মতো খেতে পারিনি, ভেবেছিলাম একটা ডিম থাকবে, ডিম নেই। নিজেরা পাঙাশ মাছ নিজেদের জন্য খেয়েছে, আমার জন্য একটা ডিমও এনে দেয়নি, জানো? এইরকম ধরনেরই মেয়ে টিন। ও ঠিক ওর ফোকলাকে এই রকমভাবে কমপ্লেন করেছে। সেই জন্য ফোকলা যখন এসছে, কথাবার্তা ফোনে কতক্ষণ হয়েছে, তারপর সব নিজেদের মধ্যেও তো যেটা আর কি এক কুদীপ্ত আরেক কুদীপ্তকে শিখিয়ে দিয়েছে কি হবে, কি রকমভাবে কি এক্সিকিউট করতে হবে, কি বলতে হবে, আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিভাবে ভাঁজ খাওয়াতে হবে, সেরকম ভাঁজ খাইয়ে কিভাবে আমরা সোজা গোলে ঢুকে যাব, সেগুলো সব মানে ব্যবস্থা হয়ে গেছে। তাই জন্য বলতে এসছে যে কোনো চাপ নেই, ফ্ল্যাটে থাকবোই, চিন্তা নেই,
ফ্ল্যাটে থাকা হবেই, তাই জন্য তুমি বিন্দাস অ্যানাউন্স করে দাও। তো এই ফোকলাই মনে হয় আসার সময় হাতে করে ডিম নিয়ে এসছে, যে রাত্রে অন্তত আমার পাগলিটা যেন একটুখানি ডিম খেতে পারে। পাগলিটার কি কষ্ট হয়েছে রে, পাগলিটা কিচ্ছু চায় না, একটু নিজের মন মর্জি চায়, সে কিনা না ওকে কেউ খেতে দেয় না কিছু করতে দেয়, যাও মন মর্জি এখন চালাচ্ছে, তাও খাওয়াতে মানে ডিস্টার্ব দিচ্ছে সবাই। তো সেই জন্য হাতে করে ও কি আনবে, তো কটা ডিম নিয়ে এসছে, তো সেই ডিমই দেখলাম তার মধ্যে থেকেই একটা ডিম আর কি রাত্রে ভেজে ওকেও মনে একটা ডিম দিয়েছে, ওর বৌদিকেও দিয়েছে। দেখতে খারাপ লাগে, নিজের মেয়েকে দেওয়া হবে আর পরের মেয়েকে দেওয়া হবে না, তো সেই জন্য আর টিনেরও খারাপ লাগবে, আমি খাবো বৌদি খাবে না, তো সেই জন্য দেখলাম দুজনে মনে হয় দুটো ডিম খেয়েছে ওই রুটির সাথে। আর তারপরেই অ্যানাউন্স করলো আমাদেরকে যে চলে এসো সবাই, আমার তোমাদের নেমন্তন্ন রইল, আমার ওখানে যে বাড়িওয়ালা সেও থাকবে, তোমরা এসে দেখে যাবে যে আমার সাথে কে আছে। তো একবেলা একদিনের জন্য গিয়ে মানুষ যদি দেখেও কি দেখবে, মানে তাদের কি বসবাস করতে ডাকছো? যদি বসবাস করতে ডাকো কাউকে, এদের মধ্যে কেউ যদি থাকে, যদি মনে হয় সে গিয়ে বসবাস করবে, বা এরকম করা যায় যে বাড়ি বাড়ি, হ্যাঁ কিছুদিন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার গিয়ে থেকে আসলো, আবার আরেকদিন গিয়ে থেকে আসলো একজন, এরকম যদি হয় তাহলে নয় সম্ভব হয়। তবে চিন্তা করো না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার লাগবে না। এই যে খবরগুলো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি নিজের থেকে দিয়েছে? সব খবর হেঁটে চলে আসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য। তো তুমি যে ডাকছো যে জন্য যে এসে দেখে যাবে, তোমাদের মনের ডাউট যখন থাকে সেই ডাউটটা আমরা বলি, আর সেই অনুযায়ী তার প্রমাণ কিন্তু আমরা পেয়ে যাই। তো এইসব বলে কোনো লাভ নেই, তুমি যার সাথেই থাকো আমরা খবর পেয়ে যাবো, সে তুমি চাও আর না চাও, ঠিক আছে? তো যাই হোক, পরের দিনে যে ভিডিওটা দিয়েছে, মানে যেটা লেটেস্ট ব্লগ, সেখানে দেখলাম যে বাপি চলে গেল। তো দেখেছেন ওখানেই যে ডিম সয়াবিনটা এই দুদিন আগে আমার ব্লগে দেখা গেছে, করেছিলাম ডিম সয়াবিন, খুব ভালো হয়েছিল, আমাদের বাড়িতে হয়েছে ডিম সয়াবিন। তো সেখান থেকেই রেসিপি আইডিয়া। টিন আবার বললো ডিম সয়াবিন, সে আবার কীরকম। তো যাই হোক, ওর বাপি দেখলাম ব্যাগপত্র গুছিয়ে চলে গেল। তো বুঝতেই পারছি যে আগের দিনই কিন্তু ওনার কাছে খবর এসে গেছিলো যে পরের দিন জয়েন করতে হবে, তাই জন্যই টিন এত বড় করে বললো আর বাড়িতে রাখবো না, বের করে দেবো, এবার কাজে যেতেই হবে, অনেক দিন হয়ে গেল। তো এটাই বুঝতে পারলাম যে আগের থেকে ওই সময়ই ওনার খবর চলে এসছে যে কাজে যেতে হবে। তো এই ব্লগটার মধ্যে বিশেষ কিছুই বলার নেই। দেখলাম বিপত্তারিণী পুজো করতে যাবে, তার জন্য অনেক কিছুই সামগ্রী কিনেছে, তার মধ্যে সবই মানে যা কিনেছে সবই লাগে, কিন্তু 13 রকমের সবজি দেয়, এটা আমি প্রথম শুনলাম। তো রাজপুর বিপত্তারিণী বাড়িতে আমি পুজো দিয়েছি, আজকে তো জানেন পুজো আমিও দিয়েছি। তো সেখানে আমি কোনোদিনও কিন্তু 13 রকমের সবজি আমাদের এই মন্দিরে এখানে দেওয়ার কোনো সিস্টেমই নেই, আর কোনো ব্যাপারই নেই। আরও বিশেষ কিছু জানলাম আমার ব্লগ ভিডিওতে, সেটা অবশ্যই দেখবেন। আমার পুজো দেওয়াটা, আমি যে পুজো দিয়েছি রাজপুর বিপত্তারিণী বাড়িতে, ওখানে অবশ্যই আমার ব্লগ ভিডিওতে দেখবেন, কালকে ব্লগ আসবে। তো এখানে একটাই যে টাইটেল থাম্বনেলে যে ক্যাচ, সেটা কি যে অতিবার বাড়ছে, এই যে কাহি পে নিগাহে কাহি পে নিশানা, একটা কথা বলে আরেকজনকে পিঞ্চ করা। বাড়িতে ওদের যে বাথরুম, সেখানে বাঁশের ওই ঝাড়গুলো এসে পড়ছে, বলছে গোড়া থেকে ছেটে দেবো, একবার দিয়েছিলাম আবার ছেটে দেবো। তো এটা আমি বুঝতেই পারছি সন্দীপকে বলছে, তা একেবারেই সন্দীপকে বলছে, আর কারুকে না। তাছাড়া হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছে তারাও আর কি যাতে মনের মধ্যে ভয় রাখে, এই টিন দেবী হুঙ্কার দিয়েছে, ওরে বাবা, ওর তো একজন আছে যে কিনা প্রধান দালাল, এরকম করে কাঁদে, সে তো বলেছিল সিংহী হুঙ্কার দিয়েছে। আমি তো ভাবছি সিংহী, আমি মনে ভাবছি যে সিংহী শুনলে সত্যি সিংহী নিজেকে শেষ করে ফেলবে। এ কেমন সিংহী? এ চিড়িয়াখানার সিংহী নাকি সার্কাসের সিংহী? এ না চিড়িয়াখানা না সার্কাস, এ হচ্ছে ওই যে সফট টয়েস যেগুলো হয় না, পেটে ভুসা ভরা সিংহী, সেই রকম ভুসা ভরা সিংহী এ। তো যেটাই হোক, একটা কথা, একটা কমেন্ট এসছে। আমি কমেন্ট নিয়ে সাধারণত ভিডিও বলি না, কিন্তু ওপেন সূত্র যখন বলতে হয় বলি। কিন্তু একটা কমেন্ট হাইলাইট করে আমাকে পাঠিয়েছেন ওর কমেন্ট বক্স থেকে, যেখানে একজন কমেন্ট করেছেন ওর কমেন্ট বক্সে যে টিন তোমার বাবার সাথে একটু কথা বলতে চাই, কারণ তোমার ওপর যেরকম যা হচ্ছে, এই যে এত মানুষ তোমাকে নিয়ে কৌতূহল, তো তোমার এই যে তুমি কি জানো যে আমাদের দেশের নিরাপত্তা, কোনো মানুষের নিরাপত্তার ওপরেও কিন্তু জোর দেওয়া হয়েছে আইনের ক্ষেত্রে।
তো পুরো কমেন্টটা আমি পুঙ্খানুপুঙ্খ বলছি না, উনি এটাই বলতে চাইছেন যে তুমি তোমার বাবার সাহায্য নাও, নিয়ে আইনের সাহায্য নাও, তোমার নিরাপত্তা ভঙ্গ করা হচ্ছে, সেরকম তোমার যদি কিছু হয়ে যায় তার জন্য তুমি কোনো আর উচিত ব্যবস্থা নাও। তো সবচেয়ে বড় কথা যে নিরাপত্তা ভঙ্গ কার হবে, মানে ও কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা আমরা জানবো কি করে? ও ভিডিওর মধ্যে দেখাচ্ছে, যার জীবনটা পাবলিক করা আছে তার আবার নিরাপত্তার ভয় কি করে সে পেতে পারে? কারণ সে কোথাও যাচ্ছে সেটা সে জানায় কোথায় যাচ্ছে, যেদিন যাচ্ছে সেদিন না হলেও পরের দিন জানায়, এরকম তো ঘটনা ঘটে। কোথায় যাচ্ছে না যাচ্ছে, কোথায় থাকে না থাকে, যে কোনো ব্লগার যারাই আছে, যারা নিজেদের লাইফস্টাইল দেখায়, তারা প্রত্যেকে তো দেখায় সে কোথায় থাকে, কোথায় কোন রেস্টুরেন্টে যায়, কোন বাজারে যায়। তো মানুষের যদি মনে হয় সেরকম সেটা সেক্ষেত্রে জানতেই পারে। তো যারা নিজের জীবনকে পাবলিক করেছে আর সেখান থেকে পাবলিক করে সেটার জন্য টাকা ইনকাম করছে, তাদের ভাই এত চিন্তা করলে তো হবে না। আজকে এরাও তো রীতিমতো সেলিব্রিটিদের মতো পর্যায়ে পৌঁছে গেছে। তো সেলিব্রিটিরাও আমরা কোথায় যাই আর আমরা জানতে পেরে যাই ওদের কীরকম কোনো বড় জায়গায় কোনো ফাংশন সে অ্যাটেন্ড করতে যাবে, আমরা আগের থেকে জেনে যাই না কোথায় ফাংশন হচ্ছে, কোথায় কোন সেমিনার বলুন বা যে কোনো অনেক রকম সেলিব্রিটি তো হয়, শুধুমাত্র তো সিনেমার জগৎ না, আমাদের আরও অনেক রকম সেলিব্রিটি হয়। তারা কোথাও কোনো সেমিনারে যাচ্ছে, কোথাও কোন দিন কোথাও খেলতে যাবে, কোনো খেলোয়াড় হলে আমরা সব জানতে পারি। তো নিরাপত্তা, তাই জন্য তারা কি করে, তাদের সাথে নিরাপত্তা রক্ষী থাকে। তো ওর যদি মনে হয় নিরাপত্তার প্রবলেম, তাহলে তো ওকে নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরতে হবে। তাহলে সে নিজে অ্যাপয়েন্ট করুক, বডিগার্ড রাখুক, বাউন্সার রাখুক, সেটা করুক। যে নিজের লাইফ বেচবে তা সে কোনোভাবেই নিজের নিরাপত্তার জন্য আর কোনো রকম আইনের সাহায্য নিতে পারবে না। আইন সবার আগে বলবে আপনি বলছেন কেন, আপনি কোথায় থাকছেন, কোথায় যাচ্ছেন, কোথায় খাচ্ছেন, কোন রেস্টুরেন্টে যাচ্ছেন, কোথায় ঘুরতে যাচ্ছেন, আপনি মানুষকে জানাচ্ছেন কেন? আপনি জানাচ্ছেন বলেই তো তারা এটা নিয়ে কৌতূহল করছে। কেউ আপনাকে অনুসরণ করতে পারে, কেউ আপনাকে পিছন করতে পারে, করতেই পারে। এটা আপনি বন্ধ করে দিন, তারপরেও যদি কেউ আপনাকে করে এরকম, তাহলে আমরা তার এগেনস্টে অ্যাকশন নেব। আপনি দেখাবেন না, এইটাই বলবে। কারণ তারা কিন্তু মানে ইউটিউব দিয়ে তাদের মাথা ব্যথা নেই। ইউটিউব একটা বিদেশি কোম্পানি, তারা এখানে ব্যবসা করছে, তাদেরও ব্যবসা চলছে, আমাদেরও ব্যবসা চলছে, আমরা একে অপরকে নিয়ে চলছি। তো সেক্ষেত্রে যদি ব্লগাররা এরকম, প্রত্যেকটা ব্লগার যদি নিজেদের লাইফস্টাইলের জন্য এরকম বলতে থাকে যে আমাকে অনুসরণ করছে বা কিছু করছে, তখন বলবে আপনি বন্ধ করে দিন। বড় বড় ব্লগাররা প্রত্যেকে, আমরা জানি না কোথায় কে থাকে, কোন সোসাইটিতে থাকে, কোন এরিয়ায় থাকে, আমরা সমস্ত জানি। তারা তাদের মানে যেমন ইনসাইড আউট, তারা তাদের ক্যাফে খুলেছে, তা সারাদিনে একবার না একবার তারা ক্যাফেতে থাকে, যাদের আসে অনেকে যায়, তারা গিয়ে দেখা সাক্ষাৎ করে। তো কি হয়েছে, তুমি এমন কাজ করছো সেই জন্য তো সেখানে, তাও কি ওর বাড়িতে কেউ পৌঁছে যাচ্ছে? কেউ যাচ্ছে না। ভিডিওর মধ্যে থেকে বলা হচ্ছে, ভিডিও দেবে না, বলা বন্ধ হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, যারা গিয়ে এইসব কথা বলছে তারা হয়তো জানে না যে এই টিনেরও আমাদেরকে কত প্রয়োজন। আমাদের কন্টেন্টের জন্য ওদেরকে লাগবেই, ওদেরও কিন্তু ভিউজের জন্য আমাদেরকে লাগে। কারণ আজকে আমরা দুটো কথা বলছি বলেই দুটো মানুষ কৌতূহলে বশবর্তী হয়ে দেখতে যাচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। তো তাহলে সেক্ষেত্রে এটা একেবারেই বোকা কথা যে ওর বাবার সাহায্য নিয়েও কিছু করুক, যাক। আইন এটাই বলবে যে আপনি দেখাবেন না, তাহলেই বলা বন্ধ করে দেবে মানুষ। দেখাবেন না, আপনি দেখাচ্ছেন কেন? ঠিক আছে। তো যাই হোক, এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি। আর রইল গিয়ে ওর নেমন্তন্ন না, অবশ্যই ভিডিওর মধ্যে থেকেই যেটা দেখবো সেখান থেকেই বলবো, ওটাই নেমন্তন্ন, ওটাই সব কিছু। ঠিক আছে। ও যে মানে এই যে নেমন্তন্ন কিন্তু আমাদের করে দিল, তো গিয়ে ফিজিক্যালি না পৌঁছাতে পারি, ভিডিওটা দেখার তো নেমন্তন্ন রইল। তো সেখান থেকে যখন দেখেছি, ভালো মন্দ বিচার করার নেমন্তন্ন কিন্তু ওরাই আমাদেরকে দেয়। তাই আপনারা বোকা সাজবেন না, নিজেদেরকে বোকাও ভাববেন না। এই যে যখনই বলে না যে আমাকে খুঁড়ে খাচ্ছে, ভিকটিম কার্ড খেলে আর দর্শকদের কাছ থেকে সহানুভূতি নেবে, সেই সহানুভূতি নিয়ে এদের চলে। বুঝতে পারছেন যে দেখুন আমাকে কি করছে। এই যে যেমন ভিকটিম কার্ড খেলেছে বাড়ির মালিকের কাছে, একটা মেয়েকে আপনারা কেন এরকম করছেন? একটা মেয়ে, ওরকম একটা মেয়ে যাকে মানুষ ছিঁড়ে খাচ্ছে, যে কিনা বিবাহিত অবস্থায় একজনের সাথে পরকীয়া করে বাচ্চাকে ছেড়ে বেরিয়ে এসছে, ও ভিকটিম? নাকি ও যাদের সাথে 5 বছর ধরে নাটক করেছে তারা ভিকটিম? যেটা হচ্ছে ওর শ্বশুরবাড়ি, আর দ্বিতীয় হচ্ছে আমরা দর্শকরা। আমি তো আগে একজন দর্শক, তারপর কন্ট্রোভার্সি ক্রিয়েটার।
তাই না? তো ব্যাপারগুলো বুঝুন। যাই হোক, এই বলে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। লাভ ইউ অল।